আরজিকর কাণ্ডে দোষী শাস্তির দাবিতে অনেকেই মেয়ে পথে নামিয়েছিল, গোটা রাত ধরে আন্দোলন করেছে। তো এরই মধ্যে এক তরুণীকে তার মাসুল দিতে হচ্ছে এইভাবে যে তাকে হুমকি দেওয়া হয় যে তো এর পরের নাম্বারটা তোর, ওইখানে যেভাবে তাকে রেপ করে মেরে দেওয়া হয়েছিল, তো এর পরের ব্যাপারটা তোর সাথে হবে। তো আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, সমস্ত বিষয় জানতে পারবে। বন্ধুরা, বিষয়টা চিন্তার নাই যে মেয়ে রাত দখলে ইয়া রাতের মিছিলে গেছে অ্যান্ড তাকে এইভাবে ধমকি দেওয়া হচ্ছে যে এরপরে নাম্বারটা তোর সাথে এই করা হবে ওই করা হবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আরজিকরে যে ঘটনা নিয়ে এখনও পর্যন্ত শাস্তি হয় নাই, যাদের শাস্তি হওয়ার কথা, যারা দোষী আছে, কিন্তু এরই মধ্যে তাকে এইভাবে খুলেআম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধমকি দেওয়া হচ্ছে, এটা তার অভিযোগ। আর শারীরিক নির্যাতনের হুমকি যদি তাকে না দেওয়া হয়, সে গিয়ে থানায় যায়, বিষয়টা ভাববার আছে। কিন্তু এখানে কোন চুয়াক যারা আছে সেটাও বুঝতে পারবে। আর সে আন্দোলনকারী মেয়ে এটাও বলছে যে আমি তো কোনো তৃণমূল কংগ্রেসের বিষয়ে কোনো কথাই বলি নাই, কোনো সরকারের বিষয়ে কোনো কথা বলি নাই, যেটা আন্দোলন হচ্ছে সেখানে আমি মাত্র সহযোগ দিয়েছি, তাহলে আমাকে এইভাবে কেন হেনস্থ করা হচ্ছে, এইভাবে কেন হুমকি দেওয়া হচ্ছে। সে অভিযোগকারী মেয়ে কি বলছে তারই মুখে শোনা যাক। আর বন্ধুরা, ঘটনাটা হচ্ছে দিনহাটা, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল। আর এই ওয়েস্ট বেঙ্গল সরকারের উপরেই এটা প্রশ্ন উঠছে যে বোকাচোদা সরকার কী করছে, এখনও পর্যন্ত শাস্তি দিতে পারে না কেন। আর এই শাস্তির দাবিতে কোনো মেয়ে যদি দাঁড়িয়েছে, ইয়া অনেকগুলো মেয়ে দাঁড়াচ্ছে, তো এরই মধ্যে একজনকে এইভাবে হুমকি দেওয়া হচ্ছে যে শারীরিক নির্যাতনের। এই যে আমি মেয়েদের যে রাত দখলের মিছিল, যে আরজিকরের শাস্তির বিরুদ্ধে যে রাত দখলের মিছিলটা, সেখানে আমি 14ই আগস্ট আমাদের ফার্স্ট মিছিল হয়। তারপর থেকে আমি প্রত্যেকদিন যতগুলো আন্দোলনের মিছিল হয়েছে, মানে অরাজনৈতিক মিছিলগুলো হয়েছে, সেগুলোর অংশ আমি ছিলাম। আর এই চুয়াক যদি রেপেসদের শাস্তির জন্য মেয়েরা আন্দোলন যদি করছে, তো কি খারাপ করছে? সবার আন্দোলন করা দরকার আছে। তো এই আরজিকরের মিছিলটা করার পর থেকেই আমি দেখতাম যে অনেকেই আমাকে নানানভাবে নানান কথা শোনাতো। মিছিলের ছবি পোস্ট করলে সেখানে গিয়ে আমাকে পার্সোনাল আক্রমণ করতো, অনেক রাজনৈতিক কথাবার্তা বলতো। কিন্তু সেগুলো আমি বরাবরই উপেক্ষা করে যেতাম যে না, ঠিক আছে, আমার লড়াইটা তো রাজনৈতিক নয়, অরাজনৈতিক, আমি সেগুলোকে গায়ে মাখতাম না। তো হঠাৎ করে সেদিন 31শে আগস্ট আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে তো বন্ধুরা, বুঝতে পারছো যে ঘটনাটা 31 আগস্টে হয়েছে, আজ হচ্ছে 5 তারিখ। তো মোটামুটি 6-7 দিন হয়ে গেছে। 6-7 দিনের ভিতরে এখনও পর্যন্ত এর বিষয়ে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। আমি মোবাইল ফোনটা আমার হাতে নিয়ে দেখি ফেসবুক থেকে সঞ্জয় দাস নামে কেউ একজন আমাকে মেসেজ করে লিখছে যে এর পরেরটা তুই হবি, বেশি বারবারিস না, এরকম একটা মেসেজ। তো তারপর সেই মেসেজটা দেখার পর আমি যখন তার প্রোফাইলটা দেখতে গেলাম, তখন আমি দেখছি যে তার প্রোফাইলটা লক করা, মানে সে আমাকে অলরেডি ব্লক করে রেখেছে। তারপরে আমি তার লিঙ্কটা কপি করে আরেকজনের মোবাইল থেকে দেখতে গেলাম, তো দেখলাম তার প্রোফাইল লক করে রাখা। তো তারপরে আমি ওই ছোট্ট ফটোটার থেকে জুম করে তাকে অনেক চেনার চেষ্টা করলাম, কিন্তু আমি চিনতে পারলাম না। তারপর আমি ভাবলাম যে দেখি কেউ চেনে কি না চেনে, সেই জন্য এখন তো আমাদের সব থেকে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি সেই স্ক্রিনশটগুলো, তার মেসেজের স্ক্রিনশট, তার প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিলাম। তো সেখান থেকে সবাই আমাকে একটাই কথা বলছে কমেন্টে, তুই পুলিশের কাছে যা, তুই এটা নিয়ে জানা, কারণ দেশের রাজ্যের যে অবস্থা এখন, যে কোনো মুহূর্তে যে কোনো মেয়ের সাথে কিছু হতে পারে, তুই যা, ইমিডিয়েট তুই থানায় যা। তো তখনই রাত দখলের মিছিলের আমাদের একটি মেয়ে নাদিরাদি, ও আমাকে ফোন করলো। ও আমাকে ফোন করে বলছে যে কিরে তুই এরকম পোস্ট করেছিস কেন, কি হয়েছে? তখন আমি তাকে ডিটেলসে সব কিছু বললাম। তো সে আমাকে বললো তুই এবার কি চাস? তো আমি বললাম যে আমি থানায় যাব, তুমি কি আমার সাথে থানায় যাবা? তো ও বললো যে ঠিক আছে, তুই যদি চাস আমি যেতে পারি। তো আমি নাদিরাদিকে বললাম আমার সাথে থানায় আসার জন্য। আমরা বিকেলবেলা বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে আমরা কাছারিতে আসলাম যে দরখাস্ত লিখবার জন্য। তো কাছারিতে এসে দেখলাম যে আজিজুল আঙ্কেলের সাথে দেখা হলো। আজিজুল আঙ্কেলের সাথেও কিন্তু আমার পরিচয় রাত দখলের মিছিল থেকেই, উনি হয়তো কাছারিতে কোনো কাজ টাজ করে, জানি না আমি। তো আমাকে বললো কি রে, কি ব্যাপার, এখানে আসছিস কেন? আমি বললাম তুমি আমার পোস্ট দেখো নাই? তো বললো হ্যাঁ দেখছি। তখন আমি আজিজুল আঙ্কেলকেও বললাম যে আমি আর নাদিরাদি মেয়ে মানুষ, থানায় গিয়ে কি বুঝবো, কি করবো, তুমিও চলো আমাদের সাথে। ওখান থেকে আজিজুল আঙ্কেলকে নিয়ে আমরা থানায় গেলাম। এবার থানায় গিয়ে আমরা যখন এফআইআরটা করব, সমস্ত প্রমাণ সবকিছু এভিডেন্স নিয়ে আমরা গেছি। তারপরেও থানার লোকরা নানানভাবে আমাদেরকে হ্যারেস করে, জানি না কেন 2 থেকে 2.5 ঘন্টা ওখানে বসিয়ে রাখলো। একটা বাড়ি কোথায়, হ্যাঁ গ্রামে বাড়ি, তোমার অঞ্চল আলাদা, মানে নানান ধরনের নানান কথা বলতে 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 দেরি করালো, করিয়ে ওখানে অনেকটাই টাইম ওয়েস্ট করলো। তো বন্ধুরা, বুঝতে পারছো, একটা মেয়ে থানায় অভিযোগ লেখাতে গেছে আর সেখানে পুলিশ তাকে টাইম পাস করাচ্ছে। ভিডিওটা আগে দেখো। আমি সেখানে বলছিলাম যে আমার তো বাড়ি অনেকটাই দূর, আমার বাড়ি অনেকটাই গ্রামে, তো আমার এখান থেকে যেতে রাত হয়ে গেলে মুশকিল হবে, এমনিতেই এরকম থ্রেট আসছে, তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। তো সেখানে তারপরেও তারা আমাকে এতটা দেরি করালো, করিয়ে তারা যখন আমার সমস্ত
ডকুমেন্টগুলো নিল, এফআইআরটা লিখলো, লেখার পরে আমাকে রিসিপ্ট কপি দিয়ে দিল। তারপরেও আমাকে বললো যে তোমার একটা আধার কার্ডের জেরক্স লাগবে। তো আমি বললাম আমার কাছে তো এখন আধার কার্ড নেই, আমার ফোনে ছবি আছে, আমি দিয়ে দিচ্ছি। তো আমি ফোনে ছবিটা দিলাম, ওই পুলিশ ম্যাডামটা আমার ছবিটা নিয়েও আমাকে বলছে যে না, জেরক্সই লাগবে, তোমাকে জেরক্সই করতে যেতে হবে। তো এখানে আমিও মেয়ে মানুষ, নাদিরা দিয়েও মেয়ে মানুষ, আমরা কেউই জেরক্স করতে যেতাম না রাত্রিবেলা। ওখানে অপশন কে ছিল? আজিজুল কাকু। তো আজিজুল কাকুকে বললাম যে কাকু আমার জেরক্সটা একটু করে এনে দাও। এবার উনি জেরক্স করতে গেল, যে আসছে না, কিছুক্ষণ পরে উনি জখমি হয়ে আসলো, এদিক দিয়ে রক্ত পড়ছে, পিঠের এদিকে কাটা। তো দেখে পুরোই অবাক। তখন আমি বললাম যে মানে থানার মধ্যেই, উনি বললো থানার মধ্যে গিয়ে যে আমাকে মেরেছে, এখানে ধরে মেরেছে। তো সেখানে সেই মুহূর্তে আমরা এই মহিলা থানার থেকে দৌড়ে ওই পুরুষদের থানা, যেটা মেইন থানা, ওখানটায় গেলাম। গিয়ে বলছি যে ওনাকে এইভাবে মারছে, কোথায় মেরেছে? পুলিশরা বললো কোথায় মেরেছে? আমরা বললাম যে এক্সচেঞ্জ মোড়ে। তো তখন উচিত কি ছিল পুলিশের দৌড়ে গিয়ে দেখা যে কে মারছে, কিন্তু পুলিশ ওখানে বসেই আছে, পুলিশের কোনো হেলদোলই নেই। তো আর এখানে এই আন্দোলনকারী মেয়ের কথার অনুসারে এটাই বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ কিভাবে অ্যাকশন নেয়। তো সেখান থেকে আমার একটা মানে ডাউট হচ্ছিল, আমি শিওর না, সেখান থেকে আমার ডাউট হচ্ছিল যে এরা কি তারাই, যে যারা আমাকে এরকম ভাবে হুমকি দিয়েছে, তারাই কি আমাকে মারার বদলে আজিজুল কাকুকে মারলো? তখনও পর্যন্ত আমি জানতাম না যে আজিজুল কাকু এসইউসিআই পার্টির অংশ, সেটা আমি জানতাম না। এটা আমি পরে জানতে পেরেছি, কিন্তু তখন আমার মনে ছিল হয়তো আমার উপরে শত্রুতাটাই ওই আজিজুল কাকুর উপর দিয়ে যাচ্ছে। তো তখন তারপরে এরকম হওয়ার পরে ওনাকে হসপিটালে প্রথমে একা যেতে বলছিল, উনি গেল না। তারপরে একজন পুলিশ কর্মীর সাথে ওনাকে হসপিটালে পাঠানো হলো। তারপর আমরাও বাড়িতে চলে আসলাম। এবার আসার পরে আমি মিডিয়াতে খবর দেখছি যে ওখানে মানে আজিজুল কাকু, ওখানেই আমি জানতে পারলাম যে উনি এসইউসিআই করে। আর ওখানে বলা হচ্ছে যে এই সঞ্জয় দাস নাকি কোনো রাজনৈতিক টিএমসির কোনো নেতা, যে নেতাকে জনগণের ভালোর জন্য চুনা হয়েছে, চুদির ভাই এইরকম কাজ করে। সব থেকে বড় কথা, এই সঞ্জয় দাসকে আমি কোনোদিনও চিনিও নি, আমি দেখিও নাই। আর আমি যদি জানতাম যে উনি টিএমসির নেতা, তাহলে আমি সবার আগে আমার বাড়ির লোককে এই কথাটা জানাইতাম। আমি তো জানি না বলেই আমি পুলিশের কাছে আসছি যে এটা ফেক অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট, বা কেন আমাকে মেসেজটা করলো, এই জিনিসটা যেন পুলিশ তদন্ত করে বের করে, যেন ওই সাইবার ক্রাইমে গিয়ে এটা বের করা হয়। যে ফেক প্রোফাইল আসলেও তো মানে সাইবার ক্রাইম হলে সেটা বেরিয়ে যায়, সেটা যেন করা হয়। কিন্তু না, সেটা করা হচ্ছে না। এটা গেল, এরকম করে নর্মালি খবরটা অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন। এবার এগুলো গেল। কালকে মন্ত্রী, মানে আমাদের যে উন্নয়ন মন্ত্রী আছেন উদয়ন গুহ মহাশয়, উনি আমাকে ফোন করেছিলেন, ওনার সাথে আমার কথা হলো। তো আমি জানি না কেন উনি মিছিলে কালকে একটা কথা বলছে যে আমি নাকি ওনাকে বলেছি এই সঞ্জয় দাসের সাথে আমার পার্সোনাল সম্পর্ক আছে, পার্সোনাল শত্রুতা আছে। আমি তো এরকম কোনো কথা বলিনি। উনি যখন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি বলতে চাইছো যে এটা তৃণমূলেরই কেউ, তখন আমি ওনাকে বলেছি যে আমি তো জানি না ইনি কে, আমাকে মিছিলে আসার জন্যই ইনি থ্রেট দিল, নাকি ইনি আমাকে পার্সোনালভাবে কোনো আক্রমণ করতে চায়, সেটা জানার জন্যই তো আমি পুলিশের কাছে এসেছি। কিন্তু আমি কিন্তু একবারও বলিনি আমি তোকে চিনি বা জানি। এবার আমার একটা নিজস্ব ব্যক্তিসত্তা আছে, সেখানে সবাই বলছে যে আজিজুল আঙ্কেল আমাকে সাজিয়ে এনে আমার দ্বারা এসব কিছু প্রেজেন্ট করাচ্ছে। আমি তো কাঠের পুতুল নই, আমি 23 বছর বয়সের একটা মেয়ে। আমার ভিতরে কি কোনো ব্যক্তিসত্তা নেই যে যেরকম ভাবে পাচ্ছে আমাকে নিয়ে রিপোর্ট বানিয়ে দিচ্ছে? আজ এই রাজনীতির রং আমার গায়ে লাগাচ্ছে, কাল ওই রাজনীতির রং আমার গায়ে লাগাচ্ছে। কেউ বলছে, একজন নেত্রী কালকে বলছে আমি এসইউসিআই করি, কালকে কেউ বলবে আমি টিএমসি করি। কেন এই রাজনীতিগুলো আমার সাথে আসছে? আমার জীবনে একটা পার্সোনাল সমস্যা হয়েছে, একটা ছেলে আমাকে চেয়েছে, পুলিশের কাজ এই ছেলেটাকে খুঁজে বের করুক, তার পরিচয় জানুক, সবাই মিলে তার কাছে তার পরিচয় রিভিল করে দিক। কিন্তু এর মাঝখানে তো আর বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কানুন ব্যবস্থা। যার শাস্তি হওয়ার কথা, যার ফাঁসি হওয়ার কথা, তারও কিছু হচ্ছে না। কিন্তু তার এগেনস্টে যে বলছে যে এরকম হোক ওরকম হোক, কিন্তু তাকে এইভাবে খুলেআম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেপের হুমকি দেওয়া হচ্ছে। আর এখানে বলছে মমতা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেয়েরা সুরক্ষিত আছে, বাল আছে। তো আর আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও যদি আপনারা চান যে আমি এদেরকে রোস্ট করে গাঁড়া ফাটা রোস্ট করবো, ঠিক আছে, কিন্তু এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা বেশির বেশি শেয়ার করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। পুরো রোস্ট নিয়ে আসছি, এদেরকে গাঁড় মারি রাখি দেবো।